এই মুহূর্তে বাংলা ছাড়, সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান, কুমিল্লার ঘটনায় দুষ্কৃতিকারী চিহ্নিত। স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু খুনে নয়, জড়িত হাজার হাজার সেনা হত্যায়ও। আওয়ামী লীগ দলে টানতে পারে শঙ্কা থেকে জামায়াতকে ছাড়ছে না বিএনপি, দাবি নেতাদের। যুদ্ধাপরাধীদের সঙ্গে আপোষের প্রশ্নই নেই, সাফ জবাব ক্ষমতাসীনদের। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে দলের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে। মিজানুর রহমান ও সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আবাসস্থল তথা মন্দির ভাঙচুরের বর্বর। ধর্মকে পুঁজি করা অপশক্তি যখন দেশব্যাপী এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েই চলেছে, তখন এসব প্রতিহতের ডাক দিয়ে মাঠে নামল আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে কার্যনির্বাহী সংসদের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। খোলা ট্রাকের উন্মুক্ত মঞ্চে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথে এখনো সক্রিয় আওয়ামী লীগ, জবাব দেয়া হবে প্রত্যেকটি অপকর্মের। রাজপথ ছাড়ে না যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বিএনপির উস্কানিতেই রাজনৈতিক অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে ভোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। হিন্দু ভাই বোনদের বলবো, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। সমাবেশ শেষে অন্তত কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রীয় নেতারা শোভাযাত্রা বের করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে গনি রোড ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শোভাযাত্রাটি শেষ হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে দুষ্কৃতকারীদের রুখে দেওয়ার দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ও সহিংসতার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন সংগঠন। অতীতের মতো এবারও সব ধরনের সহিংসতা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীদের। হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করার জোরালো দাবি সমাবেশকারীদের। সনাতন ধর্মাবলম্বীদের উপর নাশকতার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে শোভাযাত্রা বের করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সহিংসতার পেছনে কুশীলবদের জনসম্মুখে হাজির করার দাবি নেতাকর্মীদের। দেশব্যাপী অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগ সম্প্রীতি শোভাযাত্রা করে। বিচারে আওতায় আনে, তাদের প্রকাশ্যে বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, লন্ডনে বসে তারেক রহমানের ইশারায় এমন সাম্প্রদায়িক বিষবাষ্প ঘটিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি। বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, আর টেলিভিশনে তার দলীয় নেতারা বলে আমাদের আদেশ এখনো আসেনি।
আদেশ এলে আমরা রাস্তায় নেমে পড়বো সবাই। আরে আদেশ দিতে দিতে তাদের যে আইনে গেছে যাকে বলে বাংলায়। বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাজীপুরের জয়দেবপুরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা করে মহানগর আওয়ামী লীগ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতাকর্মীরা। এছাড়া জ্বালাও পোড়াওয়ের এর ষড়যন্ত্রকে কোনোভাবে সফল হতে দেওয়া হবে না বলে জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয় মাগুরা, কুড়িগ্রাম ও নেত্রকোনায়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। পুড়ছে বাংলাদেশ, দেখতে কি পাও, এমন প্রশ্নকে সামনে রেখে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এই প্রতিবাদী পথনাটক। উঠে আসে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর সহিংসতার চিত্র। সহিংসতাকারীদের গ্রেফতার ও সাজা নিশ্চিতের দাবি জানানো হয় সাম্যের গানে। তাদের সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশের আহ্বান জানান শিক্ষকরাও। বিশেষ গোষ্ঠী বা বিশেষ মহল আমাদের এই সোনার বাংলাতে একটা অরাজকতা তৈরি করে ফেলেছে। ধর্মের অবমাননা করা, স্বাধীনতা চেতনাকে প্রশ্নবিদ্ধ করার নামে বহু কিছু ঘটে চলেছে। বন্ধ করুন বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে, বন্ধ করুন বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে মুক্তিযুদ্ধের চেতনায় পাঠ্যপুস্তক সংস্কার সহ ৮ দফা দাবিও তুলে ধরেন বক্তারা। যারা নাসিরনগর ঘটিয়েছে, যারা সুনামগঞ্জের শাল্লা ঘটিয়েছে, প্রত্যেকে তাদের ঘটনা বারবার ঘটাচ্ছেন। আমরা সর্বধর্মের মিলনে সর্বময় শান্তির একটা বাংলাদেশ চাই। অসাম্প্রদায়িক শিক্ষা কারিকুলাম চলুক, তাহলে এই দেশে এই সমস্যাগুলো ঘটবে না। আবার আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ফিরে আনি, যেখানে ধর্মের নামে কোনো হানাহানি হবে না, কোনো বৈষম্য থাকবে না। প্রতিবাদী এই কণ্ঠ জানান দিচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব ধর্মের কথা। পল্টন মোড় থেকে সম্প্রীতির এই মিছিল গিয়ে শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে। এটা আমাদের একটা সম্প্রীতির মিছিল হিসেবে আপনি ধরতে পারেন, যেটা মৌলবাদীর গায়ে একটা চপেটাঘাতের মতো। আমরা চাই শীঘ্রই যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। যাদেরকে আপনারা হিন্দু বলছেন, খ্রিস্টান বলছেন, এরা আমার ভাই। একজন নাগরিকের উপরও যদি কোনো ধরনের হামলার ঘটনা ঘটে, আমরা তরুণ প্রজন্ম চুপ করে বসে থাকবো না। একই দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে প্রগতিশীল ছাত্র জোট ও ছাত্র ইউনিয়ন। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দুষ্কৃতিকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এদিকে সাম্প্রদায়িক ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনীর পর সহিংসতা ছড়িয়েছে রংপুর সহ বহু জায়গায়। এর মধ্যে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। আটক, গ্রেপ্তার হয়েছে অনেক, তবে মূল দুষ্কৃতিকারী কারা এখনো উন্মোচিত হয়নি সেই রহস্য। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় ঠাঁই পায় বিষয়টি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। পাশাপাশি একটা পরিষ্কার একটু জনগণকে একটু করতে হবে যে রিপারকেশন করা যাবে না, রিয়াকশন করা যাবে না। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না, এটা ইসলাম ডাজ নট পারমিট। এদিকে দুপুরে র্যাব সদর দপ্তরে আলাদা এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনায় জড়িত অপরাধী প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে, তবে শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে প্রজামণ্ডপে,
আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে 14 দলের নেতারা সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের সব মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। তিনি হুঁশিয়ার করে বলেন, আর যেন রক্তপাতের ঘটনা না ঘটে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেননি, হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর সদস্যকেও হত্যা করেছে। বেদনার কাব্য, মাত্র ১.৫ বছরের এক শিশু। হাস্যোজ্জ্বল বুদ্ধিদীপ্ত এক দুরন্ত শৈশবের নাম শেখ রাসেল। 1964 সালের 18 অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের বাড়িতে জন্ম নেয়া কাব্যময়ী শিশুর জীবন প্রদীপ মাত্র 10 বছরেই নিভিয়ে দিয়েছিল ঘাতকরা। বিপদগামী একদল সেনা সদস্যের হাতে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় নেতারা শেখ রাসেলের স্মরণে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদরের ছোট ভাই শেখ রাসেলের দুরন্ত শৈশব আর দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশুদের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ার জন্য কাজ করছে সরকার। তাই সুকান্তের ভাষায় আমি বলে যেতে চাই যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। বিশ্বকে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেশের মানুষের জন্য যেন আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই, যেন আমার আসলের মতো কাউকে যেন জীবনে হারাতে না হয়। বক্তব্যের এক পর্যায়ে দেশের সংবিধান ও ইসলাম ধর্মের কথা উল্লেখ করে এদেশ সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে বসবাস ও ধর্ম পালন করার দেশ বলে উল্লেখ করেন সরকার প্রধান। এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। সরকার দেশের মানুষের জন্য একটি উন্নত ও নিরাপদ পরিবেশ তৈরি করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকার দেশে অশান্তি সৃষ্টি করে নিজেরাই এখন শান্তির মিছিল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দুঃশাসন থেকে দৃষ্টি ফেরাতেই সরকার পরিস্থিতি ঘোলাটে করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মঙ্গলবার আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শান্তির মিছিল নিয়ে সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতাসীনরা জনগণের দৃষ্টি ঘোরাতে সম্প্রীতির মিছিল করছে। এই সরকার, আওয়ামী লীগের সরকার, তার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এই বিভাজন সৃষ্টি করে তারা এটাকে পুঁজি করে সেটাকে আবার তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছে। শান্তি মিছিল বের করেছে, অশান্তি ঘটালেন আপনারা, আগুন দিলেন আপনারা, মারলেন আপনারা, গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন, আর আজকে আমরা শান্তি মিছিল বের করছি। লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না। এই আওয়ামী লীগ এটাই চরিত্র, আওয়ামী লীগের খাঁটি চরিত্র। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অনিয়মের কারণে ক্ষমতা হারানোর ভয়ে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে সরকার। এই দেশটাকে উচ্ছন্ন দেওয়ার জন্য আজকে এরা এই দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশ্যে বলেন, লন্ডনের নির্দেশের অপেক্ষায় বসে না থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে দলটিকে। প্রতিটি জায়গায় তাদেরকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
রোববার রাতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রংপুরের পীরগঞ্জের মাছিপাড়ার কুলোবালা পূর্ণিমারা। তারা জানান, একদিকে ঘরের সব জিনিসপত্র গরু ছাগল লুটে নিয়ে বাড়িঘরে আগুন দিয়েছে, আরেকদিকে ছোট ছোট শিশুদের নিয়ে ধান খেতে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন অনেকে। অন্তঃসত্ত্বা নারীরাও পাননি রেহাই। আজ ঘটনাস্থল পরিদর্শনে গেলে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ওই দিনের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রোববার রাতে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মাঝিপাড়ার কুলোবালা পূর্ণিমারা। তারা জানান, একদিকে ঘরের জিনিসপত্র গরু ছাগল লুটে নিয়ে বাড়িঘরে আগুন দিয়েছে, আর একদিকে ছোট ছোট শিশুদের নিয়ে ধান খেতে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছে অনেকে। গর্ভবতী নারীরাও রেহাই পায়নি তাদের হাত থেকে। কিভাবে থাকবো এখানে? আমরা তো স্বাধীনতা ভাবে থাকতে পারি। বাবুকে নিয়ে সবাই দেখি ও জায়গা ফাঁকাফাঁকি জমিতে, ধানের জমিতে সবাই শুয়ে যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে। ওখান থেকে কিছু লোক আসে বললো যে আপনাদের কোনো ভয় নাই, আপনারা খাওয়া দাওয়া করি বাড়ি বাড়ি চলে যান, আপনাদের কোনো সমস্যা হবে না। এই হামলা ঠেকাতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। প্রশাসন কি ব্যর্থ হলো, নাকি অদক্ষ, নাকি গাফিলতি আছে, নাকি প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারীর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা আছে? মঙ্গলবার এলাকার সংসদ সদস্য ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী ক্ষতিগ্রস্ত বাড়িঘর মন্দির পরিদর্শন করেন। সবকিছু নতুন করে ঠিকঠাক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঘটনার সুষ্ঠু বিচারেরও দেন আশ্বাস। নাশকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ করার মতো সাহস তারা কোথা থেকে পায়? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন, এবং এই বিষয়টির প্রতি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং মনোযোগ দিতে হবে। 28টি বাড়ি আমরা পুনর্নির্মাণ করে দেব। জেলে ভাইদের, যে মৎস্যজীবী ভাইরা তাদের যে ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যের, সেক্ষেত্রেও আমরা আর্থিক অনুদান দিয়ে তাদেরকে সহায়তা করব। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসেন মাছিপাড়ায়। তিনি বলেন, হামলাকারীদের ধরতে প্রয়োজনে চিরুনি অভিযান হবে। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। সরকার কঠোর হস্তে দমন করার জন্য বদ্ধপরিকর। এ সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া 41 জনকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে ফেসবুকে পোস্ট দেয়া কিশোর পরিতোষকে জেল হাজতে পাঠানো হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পুরানো ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে একটি মহল। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমে পোস্ট বা শেয়ার দেওয়ার আগে সতর্ক হতে হবে, না হলে পড়তে হতে পারে আইনি জটিলতায়। রংপুরের পীরগঞ্জে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন গ্রুপ। তথ্য যাচাই করে দেখা গেছে, আগুনের ভিডিওটি রংপুরের নয়, ভারতের ত্রিপুরার। গত 12ই অক্টোবর ত্রিপুরার কমলপুরের মরাছড়া এলাকায় পূজা মণ্ডপ ও দোকানপাটে আগুন লাগার ঘটনা এটি। কোরআন অবমাননার প্রতিবাদ করায় এক তরুণকে হত্যার এই খবরটিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ ছবিটি 1.5 বছরের পুরনো। এছাড়া মিরপুরের কেন্দ্রীয় মন্দিরে হামলার বিষয়টিকে সাম্প্রতিক ঘটনা বলে গুজব ছড়ানো হচ্ছে। অথচ এই ঘটনাটিও 1.5 বছর আগের। একটি সংগঠন বলছে, সাম্প্রতিক পরিস্থিতিতে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। চট্টগ্রামে ভিন্ন একটি ঘটনা, একটা গ্রেপ্তার ব্যক্তিকে কোরআনের অবমাননাকর একজন ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছিল। এটা আমরা ধরেছি কোরআনকে বাঁচাতে গিয়ে বা কোরআনের জন্য একজন দিন ভাই মারা গেলেন বা জীবন দিলেন, কিন্তু পরবর্তীতে সেই রক্তাক্ত ছবিটি আমরা যখন গুগল রিভার্স ইমেজ সার্চে দিয়ে পরীক্ষা করলাম, আমরা দেখতে পেলাম যে সেটা আসলে ফেসবুকে পুরনো একটি ছবি। ফ্যাক্ট ওয়াচ বলছে, সত্যতা যাচাই করে সামাজিক মাধ্যমে ছবি ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এজন্য সহায়তা নিতে হবে তথ্য প্রযুক্তির। কোনো কিছু পোস্ট করার আগে, লেখার আগে অবশ্যই যাচাই বাছাই করে লেখা উচিত, এবং শেয়ার করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কেউ কিন্তু নিয়ন্ত্রণের বাইরে না। যেই কোনো কিছু পোস্ট করতেছেন তাকে কিন্তু যে কোনো সময় ট্রেস করা যায়, এবং সেও কিন্তু আইনের আওতায় আসতে পারে। এর আগেও 5 মে হেফাজতে তাণ্ডব নিয়ে গুজব, নিরাপদ সড়কের দাবির আন্দোলন নিয়ে গুজব ছড়ানো হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ছেড়ে দিলে স্বাধীনতা বিরোধী জামায়াতকে
আওয়ামী লীগ দলে ভেড়াতে পারে এমন শঙ্কার কথা বলছেন দলটির অন্যতম ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তবে বিষয়টিকে হাস্যকর মনে করছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধে দায়ী জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতিতে আপোষ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ। রাশেদ লিমনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিষিদ্ধ হলেও ক্ষমতার পালাবদলে জামায়াতে ইসলাম সুযোগ পায় রাজনীতির। আর 2001 সালে 4 দলীয় জোটে অংশ নিয়ে বিএনপির সঙ্গে ক্ষমতার ভাগ পায় যুদ্ধাপরাধের জন্য দায়ী দলটি। 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নিজেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শুরু করে যুদ্ধাপরাধের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যুদ্ধাপরাধে দায়ী হয় জামায়াত। নির্বাচন কমিশনের খাতায় বাতিল হয় নিবন্ধন। সেই থেকে বিএনপির ঘাড়ে চেপেই রাজনীতির মাঠে দলটি। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটিকে নিয়ে পথ চলায় কম সমালোচনায় পড়তে হয়নি বিএনপিকে। তবে গেল কয়েক বছরে দলটি জামায়াতের ইস্যুতে কখনোই স্পষ্ট করে কিছু বলেনি। বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলছেন, এই মুহূর্তে দলটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ কোনো সহযোগী না মানলেও ছেড়ে দিলে রাজনীতির হিসেবটা কি হবে সেই শঙ্কা থেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। জামাত ইসলামে এমন কোনো শক্তিশালী দল না যে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারবে, তাদের এখনো সেই শক্তি নেই। বিএনপি যদি জামাতকে ত্যাগ করে দেখা যাবে যে মহানন্দে দুহাত বাড়িয়ে আওয়ামী লীগ তাদেরকে গ্রহণ করছে, সেটাও আমাদের জন্য অভিপ্রেত নয়। আওয়ামী লীগ যদি ক্লিয়ার কাট বলে যে আমরা জামাতকে সঙ্গে নেব না, তাহলে বিএনপিও এই বিষয়ে চিন্তা ভাবনা করবে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ বলছে স্বাধীনতার চেতনার প্রশ্নে আপোষ করবে না তারা। আওয়ামী লীগের সঙ্গে জামাতের কখনোই সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। কোনো কালে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ইসলামের সম্পর্ক ছিল না। বিএনপিরা এই কথাটা বলে তাদের সঙ্গে যে জামাতের একটা সখ্যতা, সেটাকে জায়েজ করার জন্য এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ যদি কখনো কারোর সাথে সখ্য করতে যায়, নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের বিচার করতো না। এই বিচার করা এবং বিচার রায় কার্যকরের পদ্ধতিতে প্রমাণ করেছে যে আওয়ামী লীগের সঙ্গে কখনোই এই যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধীদের কখনো সখ্যতা হতে পারে না। বিএনপি পাকিস্তানি দোসর জামায়াতকে ছাড়তে পারবে না বলেই এমন টালবাহানা করছে বলেও অভিযোগ আওয়ামী লীগের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, আজ পবিত্র মিলাদুন্নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবীর জন্ম ও ওফাত দিবসে নানা আয়োজন। স্মার্টফোনের স্ক্রিনে টাচ করে মুহূর্তেই খাবার দাবার কেনাকাটা কত কিছুই হচ্ছে, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার হাতে থাকা ফোনটি হয়ে উঠতে পারে ধর্ষণ ঠেকানোর হাতিয়ার? মুঠোফোনের বার্তা পেয়ে ঠেকানো যাবে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে। তেমনই একটি অ্যাপ বাঁচাও। 20 বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল বোন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় থমকে গিয়েছিল জালাল মির্জার পরিবার। তীব্র ক্ষোভ আর হতাশায় পৃথিবীটাকে তখন মনে হয়েছিল নরক। সেই থেকে একটি প্রত্যয় নিয়ে মাঠে নামেন জালাল মির্জা। আর কোনো বোন যেন এরকম দুর্ঘটনার শিকার না হন, তাই ধর্ষণের বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তৈরি করেন বাঁচাও অ্যাপ। মাঝখান দিয়ে আমার আম্মাকে হারালাম। আম্মা এই 7 বছরে এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। আমাদেরকে ছেড়ে যাওয়ার আধা ঘন্টা আগেও আমার হাতে হাত রেখে বললেন যে, তুমি এত বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবা, একটা কিছু করতে পারো না? পারলে একটা মেয়েকে বাঁচাও, অসহায় মেয়েদেরকে বাঁচাও। তো এই যে বাঁচাও শব্দটা বললে, এটা আমার কানে লেগেছিল। ওই দিন রাতে আমি ঠিক করলাম যে এই যে বাঁচাও নামে আমি একটা প্রকল্প করব। P2P বা পিপল টু পিপল মডেল ব্যবহার করা হয়েছে। বাঁচাও অ্যাপের সাহায্যে সহজে নিবন্ধন করে রেপ অ্যালার্ট বাটন চেপেই সাহায্য চাওয়া যাবে। এক ক্লিকেই সাহায্য চাওয়া নারীর কাছাকাছি পরিবার, বন্ধু, স্বেচ্ছাসেবক ও পুলিশের কাছে চলে যাবে বার্তা। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে সাহায্য চাওয়া নারীর অবস্থান নির্দেশ করবে। এক্ষেত্রে তার নম্বর গোপন রেখে টেক্সট বা অডিও কলেও যোগাযোগ করা যাবে। যাদের স্মার্টফোন নেই তাদের কথা বিবেচনা করে ইতিমধ্যে বাঁচাও বিটিআরসির কাছে শর্ট কোডের জন্য আবেদন করেছে, যা দিয়ে যে কোনো ফোন থেকেই সাহায্য চাওয়া যাবে। যাদের স্মার্টফোন নেই বা ব্যবহার করতে জানে না, তো তারা ওই শর্টকোডটা দিয়ে SMS এর মাধ্যমে আমাদের এই সিস্টেমে যুক্ত হতে পারবে। তার এই মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। সারা বিশ্বের মুসলিমদের কাছে ঈদে মিলাদুন্নবী বিশেষ মর্যাদার। নফল ইবাদত, দরুদ পাঠ, কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
দিবসটি উপলক্ষে বিশ্ববাসীর সামনে তার জীবনালেখ্য তুলে ধরেন মুসলিম পণ্ডিতরা। এমআর আমিনের রিপোর্ট। অজ্ঞতা আর বর্বরতার কবলে যখন মধ্যযুগের মানবতা বিপন্ন, ঠিক সে যুগের 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার মানবতার মুক্তির আলো নিয়ে পৃথিবীতে আগমন শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাবা আব্দুল্লাহর ঘর আলোকিত করে মা আমিনার কোলজোড়ে আজকের এই দিনে আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের জন্ম, যার আগমন পৃথিবীর ঘুণে ধরা সভ্যতাকে সানিয়ে এক নতুন জগতের সূচনা করে। আরবি বর্ষের 12ই রবিউল আউয়াল ভোর রাতে তার জন্মের সময় ঘটে যায় অসংখ্য অলৌকিক ঘটনা। ওই রাতে তার জন্মের পর থেকে 3 দিন পর্যন্ত কাবাঘর কাঁপতে থাকে। বিশ্বস্ততা আর সততার কারণে শিশুকালেই আইয়ামে জাহিলিয়াতের মক্কায় তাকে আলামিন উপাধিতে ভূষিত করা হয়। যুগ যুগ ধরে চলা মানুষে মানুষে হানাহানি ও কন্যা শিশু হত্যা বন্ধসহ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকা আজও অমর হয়ে আছে বিশ্ববাসীর কাছে। তৎকালীন আরবরা পৃথিবীর হাজারো দেবতা, বৃক্ষ, চন্দ্র, সূর্য আর অগ্নি পূজায় যখন মত্ত, তখন সমাজের সব প্রথা ভেঙে দিয়ে একত্ববাদের সাম্য নিয়ে হাজির হন বিশ্বসেরা মনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদা কালো, ধনী দরিদ্র, রাজা প্রজা, প্রভু ভৃত্য, মনিব দাসের ভেদাভেদ তুলে দিয়ে বিশ্বের সব মানুষকে এক স্রষ্টার সৃষ্টি হিসেবে একই কাতারে নিয়ে আসেন। তবে তার জন্মদিন চন্দ্রবর্ষের হওয়ায় দিনটি নির্ধারণ নিয়েও নানা মত রয়েছে। কেউ এই দিনে মিলাদুন্নবী পালন করেন, আবার কেউ সিরাতুন্নবী পালন করেন। 63 বছর বয়সের একই দিনে 12ই রবিউল আউয়াল কোটি ভক্ত, অনুসারী ও অনুরক্তকে শোকে ভাসিয়ে এ পৃথিবী ত্যাগ করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, দেশে বাড়ছে হাড় ক্ষয় রোগ, নেই কাঙ্ক্ষিত সচেতনতা, খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন রাখার পাশাপাশি নিয়ম মেনে চলার পরামর্শ। আইনজীবী ও বিচারকদের মতবিরোধের জেরে বাগেরহাটে 1 বছরের বেশি সময় ধরে 2টি আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও এখনও হয়নি কোনো সুরাহা। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামের দেলোয়ার হোসেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে 2019 সালে একটি মামলা করেন সিনিয়র সহকারী জজ আদালতে। ধার্য তারিখে আদালতে হাজির হবার পর দেখেন আইনজীবীরা আদালত বর্জন করেছেন। 2-3 বার একই ঘটনা, ধার্য তারিখে আসেন আর ফিরে যান, কিন্তু বিচার কার্যের কোনো অগ্রগতি আর হয় না। সঠিক সমাধানটা ওখান থেকে বেরোয় আসে, এই জন্যই তো আমরা আইনি আশ্রয় নিই। এবং সেটা যদি আমরা হ্যাঙ্গিং অবস্থায় থাকি, আসা যাওয়া করতে হয়, কোনো সমাধান না আসে, তখন তো আমাদের কষ্ট লাগে। দেলোয়ারের মতো অনেকেই এমন ভোগান্তির শিকার। এছাড়া অসংখ্য মামলার আসামি রায়ের অভাবে রয়েছেন জেল হাজতে, বিচার পাচ্ছে না এবং বিনা বিচারে অনেক আসামি জেল হাজতে আছে। মামলাগুলো একটিতেও আমরা বিচার পাচ্ছি না, সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না। আইনজীবীদের সাথে বিচারকদের মতবিরোধের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বহুবার, কিন্তু কোনো সমাধান হয়নি। এই বর্জন হওয়ার পূর্বে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, 15 দিন সময় দিয়েছিলাম। কোনো সমাধান না হওয়ার কারণেই আসলে এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে আমি উদ্যোক্তর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি, বার এবং বেঞ্চে আলাপ হয়েছে, ইনশাআল্লাহ দ্রুত এটা সমাধান হয়ে যাবে। 2020 সালের 5 অক্টোবর বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1 ও সিনিয়র সহকারী জজ আদালত সদর আদালতের বিচারকদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। এরপর থেকেই বন্ধ রয়েছে ওই 2টি আদালতের কার্যক্রম। সময় সংবাদ, বাগেরহাট। Better is now the best. চলতি মাসেই 3 কোটি মানুষকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। এছাড়া আরও 21 কোটি ডোজ টিকা কেনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সবাইকে টিকার আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গতকাল বিকেলে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা প্রায় 6 কোটি ডোজ ভ্যাকসিন প্রায় আমরা দিয়ে ফেলেছি। অনেকে তুলনা করে মালদ্বীপ আর ভুটানের সাথে। মালদ্বীপ 5 লক্ষ, ভুটান 6 লাখ, আর আমরা 6 কোটি ভ্যাকসিন অলরেডি দিয়ে ফেলেছি, যা আমরা 3 কোটি ভ্যাকসিনের মতো এই মাসে দিয়ে দিচ্ছি। এবং আগামী মাসগুলোতে আমাদের যে শিডিউল পেয়েছি WHO কাছ থেকে এবং চায়নার কাছ থেকে, প্রত্যেক মাসেই
আমাদের 3 কোটির অধিক ভ্যাকসিন বাঙালিরা পাবে, এই দেশের মানুষ বাংলাদেশিরা পাবে। আসছে ডিসেম্বরের মধ্যেই দেশের 5 থেকে 6 কোটি মানুষকে করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংসদেও কিন্তু বিরোধী দলের অনেক সমালোচনা শুনতে হয়েছে, সেটা হলে আমাদের ভ্যাকসিনেশন টিকা নিয়ে ডিসেম্বরের মাসের মধ্যে আপনার প্রায় 5 কোটি থেকে 6 কোটি মানুষের কিন্তু টিকা কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে 27,000 লোক মারা গেছে, তো আমেরিকাতে তাহলে সেই হিসাবে 50,000 লোক বা 60,000 লোক মারা যাওয়া উচিত। 5.5 লক্ষ লোক মারা গেছে। বিশ্বে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ হাড় ভাঙার শিকার হন শুধুমাত্র অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কারণে। মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারীর মেনোপজ পরবর্তী সময় ও কিছু ওষুধের প্রভাবে দেশে প্রতিনিয়তই বাড়ছে রোগটির প্রকোপ, অথচ নেই কাঙ্ক্ষিত সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন রোগটি প্রতিরোধে কম বয়সীদের হাড় গঠনে খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন যেমন রাখতে হবে, তেমনি বয়স্কদেরও মেনে চলতে হবে নিয়মকানুন। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অস্টিওপোরোসিস হলো হাড়ের ক্ষয়জনিত একটি রোগ। এই সমস্যায় ঘনত্ব কমে গিয়ে হাড় হালকা ও ভঙ্গুর হয়ে যায়, বেড়ে যায় হাড় ভাঙার ঝুঁকি। 58 বছর বয়সী রিনু বেগম 1 সপ্তাহ আগে বাড়ির উঠোনে হোঁচট খেয়ে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পান পায়ে। প্রথম 2 দিন ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করেন ব্যথা মুক্তির, কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় শরণাপন্ন হন চিকিৎসকের। পরীক্ষায় ধরা পড়ে হিপ জয়েন্টের ভাঙন। একটু লাগলো, ফিসলে গেছে। 60 বছর বয়সী হাফেজ আব্দুল মতিনও প্রায় একই সমস্যায় শয্যাশায়ী। পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হলেও শরীরে আরো কিছু জটিলতা থাকায় করা যাচ্ছে না অস্ত্রোপচার। চিকিৎসকরা বলছেন সাধারণত 50 ব্যক্তি ও মেনোপজ পরবর্তী সময়ে নারীদের ক্ষেত্রে বেশি হয় অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। ওল্ড এজ কারণ একটা ফ্যাক্টর। যত আগে আগে মেনোপজ হবে, কারণ মেনোপজ মানে হলো আমার শরীরের যে হরমোন, মেইলি যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন ঘাটতি থাকা মানে আমার হাড্ডির উপর ক্ষয়। ঠিক তেমনিভাবে ছেলেদের বেলাও তাই। বয়স্ক ব্যক্তিদের অচল, শয্যাশায়ী ও কর্মক্ষমতাহীন হয়ে পড়ার অন্যতম কারণ অস্টিওপোরোসিস জনিত হাড় ভেঙে যাওয়া। অস্টিওপোরোসিসকে আমরা যেটা বলি সাইলেন্ট কিলার, এটা বাইরে থেকে কোনো সিমটম এখানে বোঝা যায় না এবং মনে হয় একজন স্বাভাবিক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মেনোপজ হওয়ার প্রথম 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি বোন লস হয়, তাই মেনোপজ হওয়ার সাথে সাথে রুটিন এক্সামিনেশনের মধ্যে বোন লস, অস্টিওপোরোসিস ডিটেক্ট করার চেষ্টা করতে হবে। বিশ্বে প্রতি 3 জন নারীর 1 জন এবং প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত, যাদের মধ্যে প্রতি 3 মিনিটে 1 জন শিকার হন হাড় ভাঙার। বিশেষজ্ঞরা মনে করেন সচেতনতার পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে প্রতিরোধ সম্ভব হাড় ক্ষয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 3 বছর ধরে প্রসূতি মায়ের অপারেশন বন্ধ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে হয় রোগীদের। এই সুযোগে দালাল চক্র সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে টাকা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরে ডাসার থেকে স্বামী সানোয়ার হোসেনের সাথে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন 9 মাসের অন্তঃসত্ত্বা স্বর্ণা আক্তার। গাইনি চিকিৎসক না থাকায় তাকে দ্বারস্থ হতে হয় বেসরকারি ক্লিনিকের উপর। তার বাইরে দেখাইছি, এখানে প্রাইভেট ক্লিনিকে দেখাইছি, এখানে ডাক্তার পাইনি। এখানে আমরা আসছি, বলে যে আপনার এই গাইনি বিষয়ে কোনো ডাক্তার নাই কিংবা সেরকম কোনো সুব্যবস্থা নাই, তো এই জন্য আমাদের পরে প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থা নিতে হয় আর কি। শুধু স্বর্ণা নন, তার মতো প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন অন্তত 25 থেকে 30 জন প্রসূতি। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বাড়তি অর্থ ব্যয় হওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। মোটামুটি সবই আছে, যন্ত্রপাতিও আছে, কিন্তু ডাক্তাররা করে না, এরা রিস্ক নিয়ে করে না। এই জায়গায় অস্ত্রপাতি থাকতেও এরা চালায় না। এদিকে প্রসূতি মায়ের জন্য বরাদ্দকৃত অপারেশনের কক্ষগুলো হাসপাতালের মালখানায় পরিণত হয়েছে। ফলে বছরের পর বছর অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। এই জায়গায় আরেকটা ক্লিনিক আছে, ওখানে যাও, না হয়
বরিশালে যাও না মাদারীপুরে যাও, মানে বিভিন্ন কজ দেখে তারা এখান থেকে সরাইয়া দেয় রুগীরে। একজন মিডওয়াইফ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুধু পরামর্শ দিচ্ছেন প্রসূতিদের। আমরা এখানে নর্মাল ডেলিভারি করে, ঠিক আছে, এখানে যতটুকু সম্ভব আমরা যেগুলো মানে হয় সেগুলো আমরা করি, আর এর থেকে যদি কোনোটা ক্রিটিক্যাল থাকে বা সিজার লাগে সেটা আমরা সেক্ষেত্রে বরিশাল মেডিকেলে রেফার করা হয় আর মাদারীপুর সদরে দেওয়া হয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। সরকারি যে সুযোগ সুবিধাটা দেওয়া আছে সেগুলো যেন জনগণকে দেয়া হয়, এই বিষয়ে অলরেডি আমরা মিটিং করেছি এবং আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাচ্ছি, ঘুরে দেখছি এবং সেখানে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি জানতে একাধিকবার অফিসে গিয়েও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহানের দেখা মেলেনি। সময় সংবাদ, মাদারীপুর। করোনাকালীন প্রণোদনা পেতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে দাবি জানিয়েছেন নার্সরা। গতকাল সকালে হাসপাতাল পরিচালকের কক্ষে গিয়ে এই দাবি জানান প্রতিষ্ঠানে কর্মরত সেবিকারা। এ সময় তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, হাসপাতালটিতে প্রায় 700 নার্স মানব সেবায় নিয়োজিত। মহামারীতে রোগীদের সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন 426 জন। এর মধ্যে 2 জনের করোনায় মৃত্যু হয়। সেই সময়ে জীবন বাজি রেখে কোভিড রোগীদের চিকিৎসা দিলেও এখন পর্যন্ত ঘোষিত প্রণোদনা পাননি তারা। এ অবস্থায় যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন হাসপাতাল পরিচালক। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত 2 মাসের এককালীন বেসিকটা দেওয়ার কথা ছিল। এই করোনাকালীন 1.5 বছর জীবন যুদ্ধ নিয়ে চালিয়েছি, কিন্তু আমাদের এই হসপিটালে আমরা কেউ এখনো কোনো প্রণোদনা পাইনি। দুঃখজনক যে আমরা এখনও আমাদের প্রণোদনা সেই ভাতাটা পাইনি। আমরা চেষ্টা করতেছি, আমরা চিঠিপত্র আনুষ্ঠানিক যা চেয়েছে সেই অনুযায়ী চিঠিপত্র পাঠিয়েছি, হয়তো অচিরেই আমরা পেয়ে যাব। রাজশাহীতে সব ধরনের সারের দাম বস্তা প্রতি 300 থেকে 500 টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকলেও ডিলাররা সারের দাম বাড়িয়ে দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে ফুলকপি, বাঁধাকপি, মূলা, পালং শাকসহ হরেক রকম আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা। ভালো ফলন পেতে বাড়তি যত্নের পাশাপাশি কৃষকেরা আবাদি জমিতে প্রয়োগ করছেন কীটনাশক ও নানা ধরনের সার। তবে রাজশাহীতে ইউরিয়া, টিএসপি, পটাশ সহ সব ধরনের সারের দাম বস্তা প্রতি বেড়েছে 300 থেকে 500 টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে পর্যাপ্ত মজুদ থাকলেও সারের দাম বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন তারা। গোডাউনে সার রাখছে, রেখে লোকে বলছে সার নাই, কৃত্রিম সংকট দেখে দাম বেশি দিয়ে সার বেচছে অন্য লোকের কাছে। ইউরিয়া ধরেন আগে 700 করে পাওয়া যেত, এখন ধরেন ওটা 900 লিছে। আর এই পটাশ তো মোটামুটি এখন পাওয়া যাচ্ছে না, ওই 1100-1200 এরকম। টিএসপি সারটা এখন পাওয়া যাচ্ছে না, ওরা থাকলেও দিচ্ছে না, দাম বেশি নিচ্ছে 2000-2200, যাত্রী যা পাচ্ছে। এখন জমিতে আমাদের শসা আছে, ফুলকপি আছে, তারপরে সব রকমের ফসল আছে, কিন্তু সার বিষের দামটা কমলে অনেক ভালো হয়। সার সংকটের কথা স্বীকার করলেও দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীদের দুষলেন ডিলাররা। না দাম বাড়ায় নাই, কিন্তু বরাদ্দই তো দেয় নাই সরকার। টিএসপি, এমওপি, বিআইডিসি থেকে এটা ডিলারদেরকে বরাদ্দই হয় নাই। ডিলারদের কাছ থেকে যারা মাল নিয়ে যায় বেচছে খুচরা, তারা হয়তো কিছু দাম বেশি ডিলাররা সরকার রেটেই মাল বেচছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। নজরে আসলে আমরা সেখানে আমাদের হস্তক্ষেপ করি, যে যেন কিভাবে উনি কিনলেন, কার কাছে বিক্রি করলেন। এই জন্য একটা ভালো ব্যবস্থা হলো যে শাড়ি যে চাষি কিনবেন উনি যেন ক্যাশ মেমো নিয়ে কিনেন, তাহলে কিন্তু ওনার কাছে বেশি দাম নেওয়ার কারো কোনো সুযোগ থাকবে না। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে গত মৌসুমে জেলায় 11,185 হেক্টর জমিতে 1,85,181 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 1.5 মাসের মধ্যে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। খুচরা বাজারে কেজিতে দিতে হচ্ছে 7 টাকা বেশি। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 160 টাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার দোহাই ব্যবসায়ীদের।
দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। গেল 1 বছর ধরেই ধারাবাহিকভাবে দাম বাড়তির দিকে। সেপ্টেম্বরের শুরুর দিকেই 4 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর 1.5 মাসের মাথায় আবারও ঘোষণা এলো। এবার 1 লাফে বাড়ল 7 টাকা। বাংলাদেশ ভেজিটেবল অ্যান্ড রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 153 টাকার বদলে বিক্রি হবে 160 টাকা, আর খোলা সয়াবিন তেলের দাম 129 টাকা থেকে বাড়িয়ে 136 টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েলের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এ দাম নির্ধারণ করে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে 133 টাকা, পরিবেশক মূল্য 134 টাকা এবং খুচরা পর্যায়ে 136 টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল মিল গেটে 150 টাকা, পরিবেশক মূল্য 154 টাকা এবং খুচরা পর্যায়ে দাম 160 টাকা। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল মিল গেটে 720 টাকা, পরিবেশক মূল্য 740 টাকা এবং খুচরা পর্যায়ে 760 টাকা। আর পাম তেল প্রতি লিটার মিল গেটে 116 টাকা, পরিবেশক মূল্য 117 এবং খুচরা পর্যায়ে 118 টাকা নির্ধারণ করা হয়। বুধবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে, তবে এই দাম পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরাতন মজুতকৃত তেলের উপর কার্যকর হবে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশের সব উন্নয়ন সম্ভব হয়েছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনাই বাংলাদেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশের সব উন্নয়ন সম্ভব হয়েছে। 2022 সালে ঢাকা কক্সবাজারের রেল লাইন এবং 2024 সালের মধ্যে যমুনা রেল সেতু ও পদ্মা রেল সেতুর রেল প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে তিনি বলেন, পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ভারত সহ অন্যান্য যে দেশ, তারা ইতিমধ্যে তাদের রেল ব্যবস্থাকে তারা এককেন্দ্রিক করেছে, অর্থাৎ ব্রডগেজ লাইনে তারা রূপান্তর করেছে। কাজে নিরবচ্ছিন্ন একটি রেল ব্যবস্থা আশেপাশের দেশগুলিকে কানেক্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা প্রয়োজন, সেটি চিন্তা করে বর্তমান সরকার সমস্ত রেল ব্যবস্থাকে এককেন্দ্রিক অর্থাৎ ব্রডগেজে আমরা রূপান্তর করছি। রাজধানীর বনানীতে যেসব বাসায় পয় নিষ্কাশন ব্যবস্থা নেই তাদের জন্য 6 মাসের সময় বেঁধে দিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গতকাল দুপুরে রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন লেকপাড় এলাকায় কয়েকটি বাড়িতে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বনানী সোসাইটি এলাকায় বিভিন্ন বাড়ি পরিদর্শন করে এ ব্যাপারে বাড়ির মালিকদের সতর্ক করা হয়। আমরা এখন কি করব? সোসাইটির দিকে নিয়ে বসবো। আমি এখন কি করব? আমরা এখন চাবো যে অনেকে কিন্তু বলছে যে আমার আছে, কিন্তু আপনার যেটা আছে এটা কিন্তু কার্যকরী না, তাই কিন্তু বুঝাই দিতে হবে। এজন্য আমি বলেছি অলরেডি যে আজকে ডিসিশন নিয়েছি আমরা একটা ডিজিটাল প্রদর্শনী করতে পারি। আজকে বড় বড় ডেভেলপার যারা আছেন, ল্যান্ড ডেভেলপার যারা আছেন, বাড়ির মালিক যারা আছেন, ওনাদেরকেও আমরা সবাইকে বলবো যে আপনারা আসেন, আপনারা দেখুন যে যেই বাড়িগুলো হয়ে গিয়েছে এটাকে কিভাবে সলিউশন করা যায়, আর যেগুলো হয়নি ওগুলো আপনি কিভাবে ডিজাইন করতে পারবেন। সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পাড় ভেঙে খাল পরিণত হয়েছে নদীতে। বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কারণে নিঃস্ব হচ্ছেন পাড়ের বাসিন্দারা। পুলিশ বলছে প্রশাসনের নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর জেলা প্রশাসক বললেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোরভাবে দমন করা হবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। নদীর একুল ভাঙে অকুল গড়ে,
প্রকৃতির এই নিয়মের বাইরেও মানবসৃষ্ট প্রকৃতির বিরুদ্ধচারণে নদী ক্ষেপে ওঠে। এমনই এক মানবসৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন সিলেটের সদর উপজেলার চেঙ্গের খালের দক্ষিণ পাড়ের জমির মালিকেরা। অবৈধভাবে ড্রেজিং দিয়ে খাল থেকে বালু উত্তোলনের ফলে একরের পর একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে জায়গা ছিল প্রায় 27 কেয়ারের মতো জায়গা, তখন ওনারা বালু উত্তোলন করতে করতে প্রায় এখন 12 কেয়ার জায়গা আছে। আমাদের খামার বাড়ির সংলগ্ন বালু উত্তোলনের ফলে আমাদের খামার বাড়ির অর্ধেক জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আবেদন নিবেদন করেও স্থানীয় থানা কিংবা প্রশাসনের অসহযোগিতার কথা জানান ভুক্তভোগীরা। আর এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও বালু খেকোদের অপতৎপরতায় অসহায়ত্ব প্রকাশ করেন। এই চেঙ্গের খালটাকে এখন নদীতে তারা পরিণত করছে, প্রশাসন এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবৈধ বালু উত্তোলনটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়, এই জন্য আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে। বালু উত্তোলনকারীরা তফসিল বহির্ভূত এলাকা থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করছে স্বীকার করে জেলা প্রশাসক জানালেন তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো অফেন্স করে থাকে অর্থাৎ নিয়মিতভাবে সীমানা অতিক্রম করে সীমানার বাইরে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, ভবিষ্যতে আমরা নেব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এসএমপির জালালাবাদ ও এয়ারপোর্ট থানার কান্দিগাঁও ও খাদিমনগর ইউনিয়নের নদীর পাড়ের কয়েক কিলোমিটার বসতভিটা ও জমি নদী গর্ভে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। দেখা দিয়েছে বিভিন্ন স্থাপনায় মারাত্মক ফাটল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ 6টি অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁদপুরের বড় স্টেশন এলাকার 3 নদীর মোহনা থেকে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। ফারুক, আপনি জানেন যে 22 দিনের একটা নিষেধাজ্ঞা চলছে, অর্থাৎ এখন প্রজনন মৌসুম, মা ইলিশ ডিম ছাড়ছে, সেই জন্য গত 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত যে 22 দিনের কর্মসূচি, সেই কর্মসূচির আজকে 17তম দিন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের 3 নদীর মোহনা, যেখানে পদ্মা মেঘনা মিলিত হয়েছে। তো এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের একটি চৌকস দল, যারা ভোররাত থেকে নদীতে অভিযান চালিয়েছে। এখন 3 নদীর মোহনায় একটু অবস্থান করছেন, তারপর আবার তাদের যে নদীতে এখন যে টহল দলগুলো আছে তাদের সঙ্গে যোগ দিবেন। তো এখানে যিনি নৌ পুলিশের প্রধান আছেন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান আমাকে জানিয়েছেন যে গতকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে তার বেশ কয়েকটি দল নদীতে তারা অব্যাহত অভিযান চালিয়েছে। তো সেই অভিযানের অংশ হিসেবে ভোররাত থেকেও তারা সেই অভিযানটি চালাচ্ছে। তো আমি মোহাম্মদ কামরুজ্জামানের কাছে জানতে চাইবো যে আপনারা আগামী 22 তারিখ পর্যন্ত যে এই অভিযানটি চলছে, আসলে এই অভিযানটি আপনারা শেষটা কিভাবে সম্পূর্ণ করতে চান? আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও আপনি যেটা বলেছেন যে গতকাল আমরা 18 জন জেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে 4টি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং 66 লক্ষ মিটার আমরা কারেন্ট জাল আমরা উদ্ধার করেছি। আর 4 অক্টোবর থেকে যে অভিযান শুরু হয়েছে সেখানে যদি বলতে হয় যে এ পর্যন্ত আমাদের 450-এর অধিক আসামি গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে 89টি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাদের কাছ থেকে 17 কোটির উপর কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে এবং বিপুল সংখ্যক নৌকা জব্দ করা হয়েছে। আর আপনি যেটা বলেছেন যে 25 অক্টোবর পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। বর্তমানে আমাদের অভিযান যেভাবে চলছে আগামী 1 সপ্তাহ আছে, দ্যাট মিনস 6 দিন আছে। এই 6 দিন অভিযান আরও শক্তভাবে হবে, আরও সুদৃঢ়ভাবে হবে, আমরা সেই অবস্থান নিয়েছি। ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান। তিনি যেমনটি আসলে জানিয়েছিলেন যে এই পর্যন্ত প্রায় 500 জন জেলেকে তারা আটক করতে সক্ষম হয়েছেন, যারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরার চেষ্টা করেছিল। আর এটি তো শুধু নৌপুলিশের অভিযানের কথা বললাম, একই সঙ্গে কোস্টগার্ড, জেলা প্রশাসন, মৎস্য বিভাগও তারা অভিযান চালাচ্ছে এবং কখনো পৃথক কখনো সমন্বিতভাবে অভিযানগুলো চলছে। তো চাঁদপুরের এই পদ্মা মেঘনার আমি যদি এর বৈশিষ্ট্য বলি যে আসলে মূলত এই পদ্মা মেঘনার যে 3 নদীর মোহনাটি আছে, এই মোহনাটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মা ইলিশ প্রজননের একটি উৎকৃষ্ট ক্ষেত্র হিসেবে এটি বিবেচিত মৎস্য বিজ্ঞানীদের ভাষ্যমতে। এখানকার নদীর তলদেশে যেই উদ্ভিদও আছে, বিশেষ করে প্লাঙ্কটন, সেটি মা ইলিশের খাবারের জন্য খুব উপযোগী এবং সেই খাবারটি খেয়ে তারা মূলত ডিম ছাড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি যদি বলি যে প্রতিটি পরিপূর্ণ মা ইলিশ 20 থেকে 22 লক্ষ ডিম ছাড়ে এবং সেই ডিমটা ছেড়ে কিন্তু সে আশপাশে বিচরণ করে, তারপর একটি সময় সে
সে আসলে সাগর পানে ছুটে যাওয়ার চেষ্টা করে। তো যখন সাগর পানে ছুটে যাওয়ার চেষ্টা করে ততক্ষণে পর্যন্ত, অর্থাৎ আগামী 25 অক্টোবরের পর থেকে আবার নতুন করে মাছ ধরা শুরু হবে, তখন জেলেদের জালে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ আটকা পড়বে, এমনটি আমাকে মৎস্যবিজ্ঞানী নিশ্চিত করেছেন। তবে জেলেরা আসলে অনেকে আমাকে জানিয়েছেন যে সরকারি যে প্রণোদনা তাদের দেওয়া হয়েছে, অর্থাৎ 20 কেজি করে চাল, চাঁদপুরে 44,035 জন জেলে সরকারি তালিকাভুক্ত আছেন, সেই আসলে চালটি ইতিমধ্যে তাদের শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ অনেক জেলে এখন মানবেতর জীবনযাপন করছে, এটি জেলেদের কথা। আর আমি যদি মৎস্য ব্যবসায়ীদের কথা বলি, তারা আমাকে বলেছেন যে গত 17 দিন পর্যন্ত তারা অপেক্ষা করেছেন, আগামী হয়তো 5-6টি দিন তাদের আরও অপেক্ষা করতে হবে। তারপরে হয়তো যদি নদীতে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে বা সাগর মোহনা ইলিশ ধরা পড়ে, সেখানে হয়তো মাছের বাজারটি আবারও জমজমাট হয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সবশেষ। ইমা, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমদ। শুল্কমুক্ত পেঁয়াজ আমদানি শুরুর পর থেকে নাটোরের হাটগুলোতে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। মাত্র দুদিনের ব্যবধানে 55 থেকে 56 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। তবে কৃষক প্রতি কেজি পেঁয়াজের দাম সর্বনিম্ন 45 টাকার নিশ্চয়তা যান। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে নাটোরের হাটবাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। এতে 35 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয় 58 থেকে 60 টাকায়। অতিরিক্ত দামের কারণে নাটোরের হাটবাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যায়। এতে চলতি সপ্তাহের শুরুর দিকে দাম কিছুটা কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 55 থেকে 56 টাকায়। আর চলতি সপ্তাহ থেকে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশীয় পেঁয়াজের দাম 60 টাকা দরে বিক্রি হওয়া শুরু হয়েছিল। তবে ননলাগা সহ আশেপাশে হাট বাজারগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে আপনার 55 থেকে 56 টাকা কেজিতে নেমে আসে। শুল্কমুক্ত আমদানি শুরু হওয়ার পরে 48 থেকে 50 টাকা পার কেজি এই দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে সরবরাহ বাজারে থাকার কারণে এই দাম আরও কমতে পারে বলে আমরা মনে করতেছি। তবে চলতি বছরের 12 এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করলেও কৃষকরা সে দাম পাননি। আর চলতি বছর উৎপাদন খরচ বৃদ্ধি হওয়ায় সরকার নির্ধারিত দাম না পেয়ে লোকসান গুনেছেন বলে দাবি কৃষকদের। 45 টাকার কেজির নিচে পেঁয়াজের দাম আসলে আমাদের 1 টাকা লাভ হবে না। কীটনাশকের দাম বেশি, কাজের মজুরের দাম বেশি, এভাবে পেঁচলে লাভ হবে না। যদি এরকমই বাজার থাকে তাহলে সরকার অন্য দেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে আমাদের খাওয়ার। গত বছর নাটোর জেলায় 62,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার উৎপাদন হয়েছে 80,000 মেট্রিক টনের মতো। সময় সংবাদ, নাটোর। টাঙ্গাইলে বন বিভাগের আশ্বাসে সুগন্ধি কাঠ আগর বাগান করে এখন হতাশায় দিন কাটছে বাগান মালিকদের। 10 বছরে কোটি টাকা আয়ের কথা থাকলেও এখন গাছ কেটে প্রক্রিয়াজাত করার উদ্যোগ নিতে গড়িমসি করছে বন বিভাগ। এদিকে বন বিভাগ বলছে ঠিকমতো যত্ন না নেওয়ায় বেশিরভাগ বাগানেই গাছগুলো বড় হয়নি। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদ খান। 2007-08 অর্থ বছরে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরে স্থানীয়দের আগর চাষে প্লট বরাদ্দ দেয় বন বিভাগ। এ সময় বাগান মালিকদের আগর চাষে 10 বছরে কোটি টাকা আয়ের কথা বলা হয়। বন বিভাগের কথায় আগর গাছ রোপণও করা হয়, কিন্তু বাগান মালিকদের স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাচ্ছে। বাগানের গাছগুলোর বয়স 10 পেরিয়ে 14 বছরের মতো হলেও বন বিভাগ গাছ কেটে প্রক্রিয়াজাত করার কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছেন বাগান মালিকরা। ব্যক্তিগত উদ্যোগে এসব গাছ কাটার নেই কোনো নির্দেশনা। তাছাড়া এখানে প্রক্রিয়াজাত করার কোনো কারখানাও নেই। এ ব্যাপারে এখনই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাগান মালিকদের। বন বিভাগ থেকে আশ্বস্ত করা হয় যে আপনারা যদি আগর বাগান করেন তাহলে এখান থেকে লাভবান হওয়ার সুযোগ আছে। ওরা চারা লাগানোর পর্যন্ত ওদের শেষ, আর কোনো পরিচর্যা করে নাই। তো বন বিভাগের মাধ্যমে এই প্লটগুলো তাড়াতাড়ি দ্রুত একটা প্রসেসের মাধ্যমে কাটার ব্যবস্থা করুক। বন বিভাগ বলছে ঠিকমতো গাছের যত্ন না নেওয়ায় আগর গাছগুলো সেভাবে বেড়ে ওঠেনি। তবে যেসব বাগানের গাছ বড় হয়েছে সেগুলো দ্রুতই প্রক্রিয়াজাত করা হবে। তাদেরকে আমরা বলবো যে তারা যেন আমাদেরকে জানায়, বা লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক, এবং আমরা নিজেরাও দেখব, দেখে
আগর যাতে তাদের যারা বেনিফিট পায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। জেলায় সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় প্রতি হেক্টর জমিতে একটি করে ১১২টি প্লটে সুগন্ধি কাঠ আগরের বাগান রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। ভোরের সময় আরও থাকছে, অক্সফোর্ড কেমব্রিজ সহ যুক্তরাজ্যের নামি দামি বিশ্ববিদ্যালয়ে অহরহে ঘটছে যৌন হয়রানি, শিক্ষকরাই জড়িত, শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। সেখানে প্রতিনিয়তই যৌন হয়রানি হয় বলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্লাসগো ও ওয়ারউইক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানিগুলোর অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি করা হয়নি, যা আরও গুরুতর বিষয়। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বিশ্বের সেরা স্থানগুলোর একটি। এখানে পড়াশোনা সৌভাগ্যের বিষয়, তবে এখানে পড়তে এসে হতে হয়েছে যৌন হয়রানির শিকার। এমন তথ্যই বেরিয়ে এসেছে আল জাজিরার বিশেষ অনুসন্ধানে। আল জাজিরা বলছে, যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসে বিভিন্ন সময় ওঠা যৌন হয়রানির বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি করেনি। প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিকে সাজা দেওয়ার পরিবর্তে অভিযোগগুলো খারিজ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশি তৎপরতা দেখিয়েছে। এসব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্লাসগো এবং ওয়ারউইক। আল জাজিরা তাদের ডিগ্রিজ অব অ্যাবিউজ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করে। 2 বছর ধরে এ অনুসন্ধান চালানো হয়। এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানি সংক্রান্ত অনেক তথ্য পেয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় তাদের নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে দেখা গেছে। আল জাজিরার অনুসন্ধানী দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষককে চিহ্নিত করেছে। এই 2 শিক্ষক নিজেদের পদ ও ক্ষমতা ব্যবহার করে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন বলে প্রাক্তন বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন। এই প্রতিবেদনটি প্রকাশের পর বিশ্বব্যাপী শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে বেশি শক্তিসম্পন্ন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার পরীক্ষাটি চালানো হয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ইঞ্জিনটি দেশটির প্রযুক্তি খাতে বড় অগ্রগতি বলে ধারণা করছে চীন। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই রকেট ইঞ্জিনটি তৈরি করেছে চীনের এয়ারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠান। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে 3.5 ডায়ামিটার ও 500 টন ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনে এখন পর্যন্ত কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। বিয়ের আয়োজন কি ভেস্তে যাবে বন্যার কারণে? সেটা হতে দেয়নি ভারতের কেরালার এক প্রেমিক যুগল। ঘরদোর বন্যার পানিতে ডুবে থাকায় বিয়ে হবে মন্দিরে, কিন্তু মন্দিরে যাবার রাস্তাও পানিতে থই থই। এমন পরিস্থিতিতে বিয়ের রান্নার হাঁড়িতে চড়েই মন্দিরে গিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এই যুগল। চারদিকে বন্যার থই থই পানি। যে মন্দিরে বিয়ে হবে সেখানে যাওয়ার রাস্তা বানের পানিতে তলিয়ে গেছে। বরকনে যাবেন কোথায়? কাজে লাগালেন বিয়ে বাড়ির বিশাল রান্নার হাঁড়িকে। রান্নার হাঁড়িতে চড়ে বরকনে চললেন বিয়ের মন্দিরে। ঘটনাটি ভারতের কেরালার আলেপ্পুজা শহরে। টানা 2 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বহু এলাকা। বন্যা ও ভূমিধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বাইরে বের হওয়া মুশকিল। এমন পরিস্থিতিতেও রান্নার হাঁড়িতে চড়ে মন্দিরে যেতে হচ্ছে বরকনেকে। হাঁড়িটাকে টেনে নিতে সাহায্য করছেন তাদের সঙ্গীরা। বন্যার কারণে বিয়ের তারিখ পরিবর্তন করেননি তারা। মন্দিরে বিয়ের মঞ্চে শুধু তাদের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। জিনিয়া শেখ, সময় সংবাদ। মুসলিম রীতিতে বিয়ে করলেন বিল মেলিন্ডা গেটস কন্যা জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টারে দীর্ঘদিনের প্রেমিক নাইল নাসারের সঙ্গেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন জেনিফার। গাঁটছড়া বাঁধলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটস কন্যা জেনিফার গেটস। দীর্ঘদিনের মুসলিম প্রেমিকের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেনিফার। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। গেল শুক্রবার রাতে মুসলিম রীতিতে বিয়ে হয় এই যুগলের। 2018 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পর $16 মিলিয়ন একটি ঘোড়ার খামার বাবা মায়ের কাছ থেকে উপহার পান জেনিফার। নাইল নাসারও পেশায় ঘোড়দৌড়বিদ। এই সূত্রেই পরিচয় তাদের।
জমকালো বিয়ের আয়োজনটি হয়েছে 124 একরের ওই পারিবারিক খামারটিতেই। মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন বিল মেলিন্ডা গেটস। বিচ্ছেদের পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে তাদের। রাজকীয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রায় 300 অতিথি। 2013 সালে স্ট্যানফোর্ড থেকে অর্থনীতিতে পাশ করেন নাসার। মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নাসারের জন্ম শিকাগোতে, শৈশব কেটেছে কুয়েতে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট প্রবাসী বন্ডের মুনাফার হার কমিয়ে দেয়া এবং 1 কোটি টাকার বেশি বন্ড কেনা যাবে না এমন সিদ্ধান্তে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের বন্ড বিনিয়োগে লিমিট নির্ধারণ করে দেয় রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তাদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রবাসীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। 1990 সালে প্রবাসীদের জন্য চালু করা হয় ওয়েজ অনার কল্যাণ বোর্ডের ওয়েজ অনার ডেভেলপমেন্ট প্রবাসী বন্ড। তবে কিছুদিন আগে বাংলাদেশ সরকার প্রবাসী বন্ডের বিনিয়োগের মুনাফার হার কমিয়ে দেওয়ার পাশাপাশি 1 কোটি টাকার বেশি বন্ড কেনা যাবে না এবং 1 কোটি টাকার বেশি বন্ড আগের কেনা থাকলে রিনিউ হবে এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা। শুধুমাত্র কাতার না, বিশ্বের সকল প্রবাসীরাই কিন্তু আপনি জানেন অনেক রেমিটেন্স আগে এই বন্ডের মাধ্যমে তারা বাংলাদেশে পাঠিয়েছে। তো এখন সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ সরকার আবেদন করবো যে ওনারা যে সিদ্ধান্ত এখন নিয়েছে সরকার, এই সিদ্ধান্ত বাতিল করে ওনারা যেন অবশ্যই আগের মতো আবার আমাদের সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়। আমাদের একটা সম্পদ ছিল বন্ড, এখন আবার সরকার আমাদের বন্ড রেনিউ করবে না। কিন্তু এই বিষয়টা একটু প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে আপনি এই বিষয়টা একটু দেখেন, আমাদের যারা বন্ডের কাস্টমার আছে তারা যেন এই জিনিসটার বন্ডটা রেনিউ করতে পারে। আপনারা নতুন করে কিনতে না দেন কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আছে তাদের পেপারগুলো যেন রেনিউ হয়। প্রবাসী বন্ডের ওপর বাংলাদেশ সরকার 1 কোটি টাকার লিমিট করে দেওয়ার কারণে কাতার থেকে রেমিটেন্স প্রবাহ কমে গেছে বলে জানালেন এই এক্সচেঞ্জ হাউস কর্মকর্তা। আমরা সরকারের কাছে আশা করব এই লিমিটটা উঠাই দিয়ে 1 কোটি যেন না রাখে। প্রয়োজনে এটার ইন্টারেস্ট রেট যেটা করেছে যে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিট করুক, সেটাও কিন্তু ভালো হবে। তবে কোনো লিমিট থাকা উচিত হবে না বলে আমরা মনে করি। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রফতানি শুরু হয় স্বাধীনতার পর থেকে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি জীবিকার প্রয়োজনে কর্মরত আছেন। সময় সংবাদ, কাতার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হলো শিশুদের কোরআন তেলাওয়াত, গজল, হামদ ও নাত প্রতিযোগিতা। নতুন প্রজন্মের শিশুদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ছড়িয়ে দিতে এমন আয়োজন করেন ভেনিসের বাংলাদেশি পরিচালিত সব মসজিদের ইমাম ও বিভিন্ন কমিটির সদস্যরা। 1.5 শতাধিক শিশু শিক্ষার্থী আর মুসল্লিদের উপস্থিতিতে দিনভর কানায় কানায় পূর্ণ ছিল ভেনিসের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইতালির ভেনিসের মসজিদগুলোতে ছিল নানা আয়োজন। শিশুদের মধ্যে ইসলামী চেতনা বিকাশে এমন আয়োজন করা হয়। সবচেয়ে বড় কথা, এই মারঘেরা মসজিদ কমিটির পক্ষ থেকে এবং সম্মানিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করা আমাদের দরকার ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত চলে এই আয়োজন। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত প্রতিযোগিতায় অংশ নেয় 1.5 শতাধিক শিশু শিক্ষার্থী। বিকেলে আলোচনা সভায় বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও তার আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা এই সময় ধর্মান্ধতা পরিহার করে প্রকৃত ইসলামের পথে চলার আহ্বান জানান। সময় সংবাদ, ইতালি। মুন্সিগঞ্জ শহরের দেওভোগ থেকে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। 570 খ্রিস্টাব্দ আগে এই 12 রবিউল আউয়াল এই দিনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন ঘটে এবং চলে যান। কিন্তু এই পৃথিবীর কল্যাণে তিনি যা করে গেছেন সেগুলো কিন্তু মহা মানব জাতি হিসাবে জন্য অনেক বড়।
গিয়েছে। আপনারা দেখছেন যে বিভিন্ন প্রান্ত থেকে এই শোভাযাত্রা অংশ নিচ্ছে এবং সবাই একত্রিত হয়ে কিন্তু শহরে প্রবেশ করছে। আপনি জানেন যে এই ৬৩ বছর বয়সে এই দিনে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে চলে যান এবং পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার আগমনের প্রতীক্ষায় ছিল। আবার আল্লাহ দায়িত্ব সফলভাবে সম্পাদন করে এই দিনে তিনি যে সূর্য গ্রহ নক্ষত্র তার আগমনের প্রতীক্ষায় ছিল, আবার আল্লাহর প্রদত্ত সব দায়িত্ব সফলভাবে সম্পাদন করে এই দিনে তিনি যে মহান রাব্বুল আলামিনের পবিত্র সান্নিধ্যে চলে যান। আর সেই বিষয়গুলো কিন্তু এই শোভাযাত্রায় নানা জনরা আলোচনা করছেন যে আজকের দিনটি যে অত্যন্ত পবিত্র মহামান্বিত ও এই বিষয়টি কিন্তু ফুটে উঠছে। যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ তাআলা যে নবী রাসূল পাঠিয়েছেন, আমাদের প্রিয় নবী রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ। সমগ্র মানব জাতির কল্যাণে তিনি শান্তি ও কল্যাণে বাণী এই নিয়ে এসেছিলেন। মানব জাতির কল্যাণে উৎসর্গকৃত ছিল তার বর্ণাঢ্য জীবন এবং তার যে এই যে তার পৃথিবীর জন্য কল্যাণকর কর্মকাণ্ড, সেই বিষয়গুলো কিন্তু ফুটে উঠেছে আজকের এই দিনটিতে। এবং এখানে কিন্তু তারা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায়ী হজের বাণী, সেখানে কিন্তু ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি না করবার বিষয়গুলো বলেছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে গেছেন, শ্রমিকদের কথা বলে গেছেন, গোটা সভ্যতাকে আলোকিত করবার জন্য নানা কিছু কিন্তু তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এই সভ্যতায়। এবং যেখানে অন্ধকারে ছায়া ছড়িয়েছিল সভ্যতা, সেই আরব জাতিকে আলোক পথে শুধু নেননি, গোটা সভ্যতাকে তিনি আলোকিত করে গেছেন। এবং তার যে জীবন দৃষ্টি, তার যে জীবনাচার, সেটি কিন্তু নবীয়ত্ব পাওয়ার আগে থেকেই তিনি ছিলেন আলামিন, তিনি ছিলেন সত্যবাদী এবং সেটি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ছিল। এবং তিনি মানুষের কল্যাণে যে গোটা জীবন উৎসর্গ করে গেছেন এবং মানব জাতিকে যে আলোকবর্তিকা দিয়ে গেছেন, এবং যেটি শুধু মুসলমান ধর্মের লোকই নয়, অন্য ধর্মের লোকেরাও কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেন। এবং তিনি যে সভ্যতার জন্য যেসব আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ কিন্তু মানব জাতির জন্য একটি আলোকবর্তিকা হিসাবে এই এখনো রয়ে গেছে। এবং তার উপর যে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, যেটি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে বলা হয়, সেই ধর্মগ্রন্থকে কিন্তু মানুষের ম্যানুয়াল বলা হয়, যেখানে মানুষের জীবনের পথ চলার নির্দেশনা, সত্য সুন্দরের নির্দেশনা আলোকপাত করা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এই মুন্সিগঞ্জ শহরের যেই আপনারা দেখলেন যে শোভাযাত্রাটি এসছে, সেটি কিন্তু একেবারে গ্রামের ভট্টাচার্য বাগ এলাকায় ঘুরে, বিভিন্ন চত্বর ঘুরে কিন্তু জড়ো হচ্ছে মুন্সিগঞ্জ মূল শহরের পতাকা ৭১ চত্বরে। এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জীবন দৃষ্টি, যে মানুষের কল্যাণ করা, সেই বিষয়গুলো উঠে আসছে। তো এই ছিল এখানকার সবশেষ। মুন্সিগঞ্জে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মরুর বুকে টাইগারদের জয়ে উচ্ছ্বসিত প্রবাসী সমর্থকরা, তবে টাইগারদের কাছে আরও ভালো পারফরমেন্সের আশা তাদের। সামনের ম্যাচে জয় দিয়েই সুপার 12 নিশ্চিত করবে বাংলাদেশ, প্রত্যাশা তাদের। ওমানে দীর্ঘদিন পরে আমরা সরাসরি বাংলাদেশের খেলা দেখতে পেরেছি এবং আমরা খুবই এখানে আনন্দিত। আমরা খেলাটি উপভোগ করেছি। আমরা জানি বাংলাদেশ যে কোনো সময়ে ঘুরে দাঁড়াতে পারবে, যেহেতু বাংলাদেশ একটি শক্তিশালী দেশ এবং ক্রিকেটে অনেক ভালো খেলে, অনেক ভালো খেলোয়াড় আছে বাংলাদেশে, বিশ্বমানের খেলোয়াড় আছে এবং আজকে তা প্রমাণ করলো। বাংলাদেশ জিতেছে, কেমন লাগছে তোমার? ভালো। কার খেলা ভালো লাগে? কে পছন্দের খেলোয়াড়? সাকিব। ওমানে বিশ্বকাপ খেলা হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী আসছে, আপনারা সবাই দেখছেন, প্রচুর প্রবাসী খেলা দেখছে। তো আমরা আজকে খুশি, আমরা ইনশাআল্লাহ আগামী ম্যাচে জিতে আমরা দ্বিতীয় রাউন্ডে খেলব। বিশ্বকাপে আসর শুরুর আগে ইংল্যান্ড শিবিরে এলো দুঃসংবাদ। চোটে গোটা আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। যদিও তার ইনজুরি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসিবি। এর আগে চোটের কারণে দলে জায়গা হয়নি জোফরা আর্চারের, নেই বেন স্টোকসও। তাই তো শুরুর আগেই শিরোপা পুনরুদ্ধার হুমকির মুখে ইংল্যান্ডের। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পান লিভিংস্টোন। পরে স্ক্যান করা হয় তার, যেখানে আঘাতের ক্ষত স্পষ্ট।
যার ফলে ইংলিশদের হয়ে মাঠে নামতে পারছে না প্রথম টি-20-তে। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে গোটা আসর থেকেই ছিটকে যাচ্ছেন লিভিংস্টোন। সুপার 12-এর প্রথম ম্যাচে 23 অক্টোবর ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের খবর। অবশেষে দীর্ঘ 3 বছর পর মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ হকি। প্রথম দিন জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, মেরিনার্স ও আবাহনী। এদিকে খেলা পরিচালনা করার জন্য বিদেশি আম্পায়ার নিয়ে এসেছে ফেডারেশন। সেই সাথে লিগে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ। সবশেষ 2018 সালে প্রিমিয়ার লিগ হয়েছিল। এরপর ফেডারেশনের সংকট, ক্লাবগুলোর সীমাবদ্ধতা এবং করোনা পরিস্থিতির জন্য আর শীর্ষ পর্যায়ের হকি মাঠে গড়ায়নি। অবশেষে সব শঙ্কা দূর করে দীর্ঘ 3 বছর পর মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ হকি। লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপে আম্পায়ারিং ও ডিসিপ্লিনারি সিদ্ধান্তের প্রতিবাদে মোহামেডান ক্লাব কাপের সেমিফাইনাল খেলেনি। রাসেল মাহমুদ জিমির জন্য ঐতিহ্যবাহী ক্লাবের এমন অবস্থান ক্রীড়াঙ্গনে বড় প্রশ্নের জন্ম দিয়েছিল। তাই তো বিতর্ক এড়াতে প্রিমিয়ার লিগের খেলা পরিচালনা করার জন্য এর মধ্যে বিদেশি আম্পায়ার নিয়ে এসেছে ফেডারেশন। হকি খেলার মধ্যে যে সমস্যাগুলো হয় সেটা রেফারিংকে কেন্দ্র করে। সেই রেফারি কিন্তু ইতিমধ্যে আমরা বিদেশ থেকে রেফারি নিয়ে আসছি। আমরা আশা করি সেই সমস্যাটা আর থাকবে না। ভবিষ্যতে যে খেলাগুলো হবে সেটা সুন্দরভাবে শেষ হবে বলে আমার বিশ্বাস। প্রথম দিনে বড় জয় দিয়ে লিগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিলকুশা এসসিকে 10-0 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন মোহামেডানের হয়ে 4টি গোল করেন মাইনুল ইসলাম। এছাড়া 2টি করে গোল করেন আশরাফুল, জিমি ও নাসির হোসেন। এদিকে দিনের আরেক ম্যাচে আজাদ এসসিকে 6-0 গোলে হারিয়েছে আবাহনী। আকাশী নীলদের হয়ে এদিন 4টি গোল করেন মাহবুব হোসেন। এছাড়া বাংলাদেশ পুলিশের বিপক্ষে 6-1 ব্যবধানে জয় পেয়েছে মেরিনার ইয়াংস। দীপু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবিরের আস্তানা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। কুমিল্লার ঘটনায় দুষ্কৃতিকারী চিহ্নিত। স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বললেন জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু খুনে নয়, জড়িত হাজার হাজার সেনা হত্যায়ও। আওয়ামী লীগ দলে টানতে পারে শঙ্কা থেকে জামায়াতকে ছাড়ছে না বিএনপি, দাবি নেতাদের। যুদ্ধাপরাধীদের সঙ্গে আপোষের প্রশ্নই নেই, সাফ জবাব ক্ষমতাসীন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।